গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আজ আমার পরম গুরুদেব অষ্টোত্তর শত শ্রী শ্রীল কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজের তিরোধান তিথি। তাই তিনাহার চরিতাবলী সংক্ষেপে কীর্তন করব। নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রী বৈষ্ণব বিরহে কাতর হয়ে তিনি একটি অপূর্ব পদ বলেছিলেন, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথায় গেলা আচার্য ঠাকুর, কাহা মোর স্বরূপ রূপ কাহা শুনাত, কাহা দাস রঘুনাথ পতিত পাবন, কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরাজ, এককালে কোথায় গেলা গোরা নটরাজ, পাষাণে কুঠিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাব, সেই সব সঙ্গের সঙ্গে যে কইল বিরাজ, সেই সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর। তাই আজ সেই তিথি এসে উপস্থিত হয়েছে। আজ 27শে অগ্রহায়ণ 1428 বঙ্গাব্দ, 14ই ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ, মঙ্গলবার, মোক্ষদা একাদশী। এই তিথিতেই পরম গুরুদেব শ্রীমদ অষ্টোত্তর শত শ্রীল কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। তাই আজ দাদু মহারাজের জীবন চরিত্রাবলী সংক্ষেপে কিছু আস্বাদন করব, যা শ্রবণের দ্বারা নিজের চিত্তশুদ্ধি হইবে।
শ্রীমৎ কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড জেলার অন্তর্গত ঝালদা থানার সুবর্ণরেখা নদীর তীরে জারগো গ্রামে মহিষা নামক এক ক্ষুদ্র পল্লীতে 1303 বাংলায় শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ ঝুলন পূর্ণিমাতে তিনি আবির্ভূত হন। তাহারা কান্যকুব্জ শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন। তিনার পিতার নাম ছিল নীলকমল তেওয়ারি এবং মাতার নাম ছিল মুক্তামালা দেবী। পূর্বাশ্রমে দাদু মহারাজের নাম ছিল শ্রী কুঞ্জকিশোর তেওয়ারি। বাল্যকাল হইতেই তিনি তিনার কাকাজি নীলমাধব তেওয়ারির নিকট হইতেই হরিকথা শুনতে শুনতেই তিনি হরিভক্ত পরায়ণ হয়ে ওঠেন। 1315 বঙ্গাব্দে তিনি ঝালদা গ্রামের শ্রীমৎ গোপালচন্দ্র গোস্বামীর নিকট হইতে দীক্ষামন্ত্র প্রাপ্ত হন। তাই আমাদের গুরু পরম্পরাতে দেখবেন দাদু মহারাজের শ্রী গুরুদেবের নাম শ্রী গোপালচন্দ্র গোস্বামী লেখা আছে। যাই হোক, তখন ওই গ্রামেতে কেবল 7 ঘরই ব্রাহ্মণ পরিবার ছিল। সেই সময়ে তো বিদ্যাশিক্ষার খুব একটা বেশি প্রচলন ছিল না। উনি যে গ্রামে আবির্ভাব হয়েছিলেন সেই গ্রামে কোনো স্কুল কলেজও ছিল না, বিদ্যালয় ছিল না। অনেক দূরে গিয়ে তিনাকে লেখাপড়া করতে হতো। ধীরে ধীরে তিনি যৌবনে পা দিলেন, দ্বার পরিগ্রহ করলেন, 2টি কন্যা সন্তান উৎপন্ন হল। তারপরে তিনি নিজের জমিতেই একটি প্রাইমারি বিদ্যালয় স্থাপন করলেন এবং স্বয়ং নিজেই শিক্ষকতা করে সেখানের লোকদের মধ্যে শিক্ষার আলো পৌঁছিয়ে দিলেন। 1-2 বৎসর নয়, দীর্ঘ 20টি বৎসর সেখানে তিনি মাস্টারি করলেন। তৎসঙ্গে সঙ্গে আরও 4টি বিভাগের কাজ তিনি চালাতেন। তার প্রথম বিভাগটি ছিল যে ভক্তি গ্রন্থ অনুশীলন, মহাজনগণের রচিত গ্রন্থ, রূপ সনাতনাদি গোস্বামীগণের ভাব দ্বারা প্রসার, সেই সমস্ত গ্রন্থ সংগ্রহ করা, অনুশীলন করা, লোকদেরকে দেওয়া, নেও এটি পড়ো সেটি পড়ো, দেখো কি লেখা আছে। দ্বিতীয়ত, তিনি সেই সময়ে কংগ্রেস পার্টির খুব প্রাধান্যতা ছিল, তাই কংগ্রেসেও তিনি যোগদান করেছিলেন। সেখানে কার্যটাও তিনি করতেন। তৃতীয়ত, এই উন্মত পথগামী সেই বাউল ও সহজিয়াদের মত ধ্বংস করে যাতে দেশে সর্বত্র ব্রজের বিশুদ্ধ রাগানুগা ভক্তি প্রচার করা যায়, তার চেষ্টাতে তিনি ছিলেন। চতুর্থ, ব্রজের আনুগত্যে শিক্ষা দীক্ষা প্রবর্তন করার জন্য ব্রজমণ্ডল হইতে বৈষ্ণবদেরকে নিয়ে সেখানে পাঠ, কীর্তন, উৎসব, দীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা করতেন। এমনকি ভক্তি গ্রন্থাগার স্থাপন করলেন, সংকীর্তনের দল তৈরি করলেন, লোকদেরকে বাজনা শেখালেন, মৃদঙ্গ আদি। এইভাবে সনাতন ধর্মের প্রচার প্রসার, বৈষ্ণব ধর্মের প্রচার প্রসারে তিনি ব্রতী হয়ে কাজ শুরু করলেন। বেশ কিছুদিন এইভাবে কাজ করার পর 1329 বাংলায় হঠাৎ তাহার পিতা নীলকমল তেওয়ারি পরলোক গমন করলে পরে পিতৃবিয়োগে তিনি বড় উন্মাদ দশা প্রাপ্ত হয়ে যান। পিতৃশোক মর্মাহত হয়ে
তিনি পড়লেন। ধীরে ধীরে শ্রাদ্ধাদি ক্রিয়া কার্যাদি সমাপ্ত করলেন। তার কিছুদিন পরেই তিনি প্রবল জ্বরে আক্রান্ত হলেন। সে সাধারণ জ্বর নয়, এক নাগাড়ে 8 মাস তিনি জ্বরে ভুগেছিলেন। সেই সময়ে কখনো কখনো উন্মাদ অবস্থা তিনি প্রাপ্ত হয়ে যেতেন। কিন্তু সেই উন্মাদ অবস্থায়ও তিনার মধ্যে এক পরমানন্দ সুখ ছিল। সেটা কি প্রকার সুখ ছিল? বললেন যে সেই অবস্থায় তিনি যেন কি একটি অলৌকিক বাণী শুনতে পেতেন। কে যেন তাহার নিকটে এসিয়া সেই মাধুর্যময় ভাগবত বাণী শোনাত। সেই কর্ণ রসনা তৃপ্তি হয়ে তিনি তাহা শ্রবণ করতেন। যাই হোক, 1330 বঙ্গাব্দে শ্রাবণ এবং ভাদ্র এই 2 মাসের মাঝামাঝি সময়ে প্রায় 1.5 মাস উন্মাদের পর তিনি একটু ভালো বা সুস্থ হয়ে যান। কিন্তু সুস্থ হওয়ার পরে তিনার জীবনে এক বিরাট পরিবর্তন ঘটল। তিনি বিশুদ্ধ বৈষ্ণব হয়ে উঠলেন। অতঃপর তিনি কাকা নীলমাধব তেওয়ারির নিকট হইতে ভাগবতের 10ম স্কন্ধ শ্রবণ করতে লাগলেন। কিন্তু বেশি দিন শ্রবণ করতে পারলেন না। অবশেষে 1335 বাংলায় শ্রাবণী কৃষ্ণ দ্বিতীয়াতে তিনার কাকাজি নীলমাধব অপ্রকট হইলেন। তিনি নিজেকে অতিশয় নিরাশ্রয় এবং শূন্য বোধ করিতে থাকলেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। কাকাজির অন্ত্যেষ্টিক্রিয়া আদি সম্পূর্ণ হওয়ার পর কাকার সেবিত শ্রী বিগ্রহ শ্রী শ্রী গৌর গোবিন্দ শ্রী শ্রী গিরিধারীজিউর সেবা পূজা তিনি স্বয়ং স্বহস্তে করতে লাগলেন। অতঃপর সর্বত্র হরিকথা পরিবেশন করতে লাগলেন। বিভিন্ন দূর দূরান্তে গিয়ে হরিকথা পরিবেশন করতে শুরু করলেন। এমনকি এই কাকাজির নাম অনুসারে তিনি শ্রী শ্রী নীলমাধব গ্রন্থাগার নামে, শাস্ত্র মন্দির নামে একটি মন্দিরও তৈরি করলেন। নীলমাধব সেবা আশ্রম নামে সে আশ্রম তৈরি করলেন। এইভাবে কিছুদিন প্রচার প্রসার করার পর হঠাৎ একদিন শ্রীযুক্ত নিবারণচন্দ্র দাস গুপ্ত মহাশয়ের সঙ্গে তিনার সাক্ষাৎ হল। ইনি ছিলেন শ্রী চৈতন্য চরিতামৃতের অতি সুপণ্ডিত বক্তা, সুনিপুণ একজন পণ্ডিত ছিলেন। তাই তিনি তাহার নিকট হইতেও ভক্তি সিদ্ধান্ত আরো গভীরভাবে বুঝে নিলেন। দাদু মহারাজজি বিদ্যালয়ের শিক্ষকতার মধ্যে দিয়েও এই ভক্তিরস আস্বাদন করতে লাগিলেন। ইষ্টগোষ্ঠী হইতে লাগিল শ্রীযুক্ত নিবারণ চন্দ্র দাশগুপ্ত মহাশয়ের সঙ্গে। ধীরে ধীরে তাদের প্রচার প্রসার বৃদ্ধি হতে শুরু হলো। বিদ্যালয়ের চারিপাশে ছাত্রদের সাহায্য সহযোগিতায় তিনি চতুর্দিকে কার্পাস তুলার চাষ করলেন। ওই তুলা দিয়ে সুতা তৈরি করে কাপড় তৈরি করতেন, ছাত্রদেরকে পড়াতেন, স্বয়ং পড়তেন। তৎকালে ইনি কংগ্রেসেরও অনেক কার্য করেছেন। পশ্চিমবঙ্গের বোর্ড হইতে তিনার বিদ্যালয়ের প্রচার প্রসার, শিক্ষার যোগ্যতা আদি, ছাত্রদের সদ্ব্যবহার, সদাচার আদি দর্শন করে পশ্চিমবঙ্গের বোর্ড থেকেও বহুবার তিনি রূপার পদক প্রাপ্ত হয়েছেন। কংগ্রেস পার্টি থেকেও তিনি অনেকবার রূপার পদক আদি প্রাপ্তি হয়েছিলেন। কেন তিনি পার্টিতে যোগ দিয়েছিলেন? কারণ তিনার মনে এটাই ছিল যে ওই পার্টিকে আশ্রয় করলে আমার বিদ্যালয়টা ভালো চলবে, আমার গ্রামের উন্নয়ন হবে, ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারবে,
আমি সনাতন ধর্ম, ভাগবত ধর্ম প্রচার প্রসার করতে পারব। শেষ পর্যন্ত একটি পত্রিকার গ্রাহক এবং প্রচার হইলেন। শ্রীযুক্ত নিবারণবাবু তিনার সঙ্গে ছিলেন। শ্রীযুক্ত নিবারণবাবু অনেক লেখাপড়া করতেন, পত্রিকার বিষয় নিয়ে লেখালেখি করতেন, অনেক কিছু করতেন। কিন্তু জগতের পার্টিগত রাজনীতি কারণে অবশেষে শ্রীযুক্ত নিবারণবাবুকে সুপ্রসিদ্ধ মুক্তি পত্রিকার গ্রাহক এবং প্রচারক হওয়ার ফলে তাহাকে দুইবারই হাজারিবাগ জেলে কারাবাস করতে হয়েছিল। অবশ্য কারাবাসেও তিনি দুঃখ পেতেন না, বিচলিত হতেন না, কারণ ওই সময়ে ওই সুযোগে তিনি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের যে সমস্ত জটিল তত্ত্বগুলা ছিল সাধারণ লোক পড়লে পরেও বুঝতে পারত না, তার চিত্র এবং ব্যাখ্যার দ্বারা সেই সমস্যার সমাধান লিখতে 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 একটি পাণ্ডুলিপি তৈরি করে ফেললেন। কারাগার হইতে মুক্ত হওয়ার পরে তিনি যখন বেরিয়ে আসলেন, তখন দাদু মহারাজের হাতে সেটা অর্পণ করলেন, অর্থাৎ কুঞ্জ কিশোরকে সেটা দেখালেন। এই দেখো, কারাগারে বসে বসেও আমি এই কাজ করেছি। তাহা দেখিয়া দাদু মহারাজ অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন। তিনি সেইগুলাকে অতি যত্ন করে সংগ্রহ করে রাখলেন। তারপর শিক্ষা বোর্ড পরিবর্তন হয়ে গেল হঠাৎ করে, যার ফলে সেই বিদ্যালয়টি অন্য রূপ ধারণ করে ফেলল। তখন তিনি কি করবেন? তিনার যে নীতি রীতি সেটা বজায় রাখার জন্য তিনি বিদ্যালয়কে স্থানান্তরিত করে নিজের বাড়ির পাশেই নিয়ে আসলেন। বিদ্যালয়টি একটি সুন্দর আশ্রমের মতন পরিণত করে তিনি তৈরি করলেন। সেখানে সাধু, বৈষ্ণব, অভ্যাগত ভক্তগণ থাকবেন। দূর দূরান্ত থেকে আগত বৈষ্ণবগণ অবস্থান করবেন। এইভাবে দাদু মহারাজের সৎ আচরণ বলি চতুর্দিকে প্রচার হইতে শুরু হলো। কুঞ্জ কিশোর অর্থাৎ দাদু মহারাজ তেওয়ারির, দাদু মহারাজের মুখ হইতে হরিকথা শ্রবণ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেন। বেশ কিছুদিন এইভাবে গত হলো। সেই সময়ে বাউল এবং সহজিয়ার দল তারা একত্রিত হয়ে বৈষ্ণব ধর্মের নীতি নিয়ে নানা প্রকার সমালোচনা করিতে লাগিল। তিনি চিন্তা করলেন যে ওই অপসম্প্রদায়ের দুষ্কৃতিকারীদেরকে শায়েস্তা করতে হবে। তার জন্য তিনি চেষ্টা করতে শুরু করলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্ম রক্ষণীয় একটি ভাগবত সভার ব্যবস্থা করলেন। ওই সভায় সভাপতি ছিলেন পূজ্যপাদ শ্রীযুক্ত কমলাকান্ত চক্রবর্তী। কুঞ্জ কিশোরের কাকা অর্থাৎ দাদু মহারাজের কাকা শ্রীযুক্ত সুবলচন্দ্র তেওয়ারি, তাদের অজস্র প্রচেষ্টায় তারপর প্রতি বৎসরই 3 দিন ব্যাপী এই বৈষ্ণব সম্মিলন অনুষ্ঠান হতে শুরু হলো। বৈষ্ণব ধর্ম রক্ষণীয় এক সভার ব্যবস্থা হলো। সন 1341 বাংলা, 1341 বাংলা 21শে কার্তিক গৌড়ীয় বৈষ্ণব ধর্ম রক্ষণী নামক যে সভার তার প্রথম অধিবেশনটা হয়েছিল। সেই প্রথম অধিবেশনের মহাসমারোহে সম্পাদিত হয়েছিল। অবশ্য ওই সভাতে বাউলদের দলের বড় বড় নেতাগণ উপস্থিত ছিলেন, বড় বড় বাউলরা। সহজিয়াদের মধ্যেও যারা বড় বড় গুরুর আসনে বসেছেন তারাও এসে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে যে সমস্ত পণ্ডিত
এবার শুরু হলো তর্ক বিতর্ক। বাউল সহজিয়ারা, গৌড়ীয় বৈষ্ণব আচার্য মহারাজদের নিকটে, পণ্ডিতদের নিকটে তর্ক করতে করতে তারা পরাজিত হয়ে যান। অতঃপর কুঞ্জকিশোর দাস অর্থাৎ তেওয়ারিজি, তিনি ব্রজের মুকুটমণি শ্রী রাধাকুণ্ডের বৈষ্ণবগণকে নিয়ে গিয়ে সেখানে শ্রী রূপ সনাতনের আনুগত্যে বিশুদ্ধ রাগ ভক্তির প্রচার এবং লোকদেরকে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন। তারপরে গ্রামবাসীদের নিকট থেকে চাঁদা তুলে বিদ্যালয়ের ছাত্রদেরকে খুল, করতাল, বাঁশি ইত্যাদির বাজনা শেখানোর ব্যবস্থা করলেন। মহাজনগণের রচিত পদগুলা কিভাবে কীর্তন করতে হবে সেটা শিখালেন। সংকীর্তনের দল গঠন করলেন, ইত্যাদি ইত্যাদি অনেক সেবা করলেন। তিনি বিদ্যালয়ে একটি মৃত মানুষের কঙ্কাল রাখতেন আর সর্বদা এটাকে দেখিয়ে ছাত্রদেরকে বলতেন, দেখ রে, আমিও একদিন এই রকমই হইব। সেই সময় রাধাকুণ্ডে শ্রী শিল শচীনন্দন দাস বাবাজি মহারাজের সহিত সাক্ষাৎ করিবার তেনার খুব ইচ্ছা হল। তাই 1344 বঙ্গাব্দে কুম্ভ মেলার যুগ উপলক্ষে 1 মাস তিনি বিদ্যালয়ের ছুটির ব্যবস্থা নিলেন, কুম্ভ মেলায় যাবেন। আর সেই সুযোগে তিনি রাধাকুণ্ডে এসে উপস্থিত হলেন। তৎকালে রাধাকুণ্ডের ব্রজানন্দ ঘেরায় পূজ্যপাদ শ্রীল বৈষ্ণব চূড়ামণি সুনামধন্য ভজন আনন্দী শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজ ছিলেন। তিনার সঙ্গে সাক্ষাৎ করলেন। কারণ এই বাবাজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল কৃষ্ণপ্রসাদ ভট্টাচার্য। তিনার শ্রীপাঠও ঝালদা থানায় ছিল, ঝালদাতে। এই জন্য তার সঙ্গে দেখা করলেন এবং তিনার নিকট থেকে আবার পঞ্চতত্ত্বের মন্ত্র উপাসনা আদি গ্রহণ করলেন এবং তিনাকে শিক্ষাগুরু রূপে গ্রহণ করে নিলেন। তারপর আবার কুঞ্জকিশোর স্বগৃহে চলে যান এবং তিনার যে কন্যা দুটির কথা বললাম আমরা পূর্বে, শ্রীমতী বিনোদিনী দেবী এবং শ্রীমতী জানকীবালা দেবী, এই মেয়ে দুটিকে বিদ্যাশিক্ষায় উচ্চশিক্ষিত করে তারপর তাদেরকে বিবাহ দেওয়ার পর তিনি স্থির করলেন, আর আমি এখানে থাকব না, শ্রীধাম বৃন্দাবনে গিয়ে বাস করব। তাই অনুমানিক বঙ্গাব্দ 1346 সালে স্বীয় মাতৃদেবী মুক্তাদেবীকে সঙ্গে করে নিয়ে তিনি শ্রীধাম বৃন্দাবনে চলে আসেন এবং রাধাকুণ্ড তট আশ্রয় করে অবস্থান করেন। কয়েক মাস রাধাকুণ্ডে বাস করার পর ব্রজের প্রসিদ্ধ পণ্ডিত গোবর্ধন নিবাসী ভাগবত পরমংশ অষ্টোত্তর শত শ্রীমৎ অদ্বৈত দাস বাবাজি মহারাজের নিকট হইতে বৈরাগ্য ভেষ গ্রহণ করেন, বাবাজি ভেষাশ্রিত হলেন। সেই দিন থেকে তিনার নাম হয়ে গেল কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ। ইহার কিছুদিন পরেই তিনার মাতৃদেবী মুক্তামালার খুব শ্বাসরোগ বৃদ্ধি হয়। তাই মাতৃদেবীকেও তিনি ভেক সংস্কার করিয়ে দিলেন। কখন কি হয় বলা যায় না, নিঃশ্বাসের বিশ্বাস নেই। মাতৃদেবী ভেক নেওয়ার পরে তিনার ভেকের নাম হলো মাধবী দাসী। ভেকাশ্রয়ের পর শ্যামকুণ্ডের পাশে যে গুপকুয়াটি আছে, ওই গুপকুয়ার পাশে ভরতপুরে রাজার একটি বাড়ি ছিল, এখনো আছে। সেই বাড়িতেই একটি কুটিয়া ভাড়া করে নিয়ে সেখানে অবস্থান করলেন। 5 বছর তিনার মা সেখানে ভজন করলেন। তারপরে তিনিও নিত্যলীলায় প্রবেশ করলেন। অতঃপর
দাদু মহারাজ অর্থাৎ শ্রীল কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ ব্রজানন্দ ঘেরায় চলে আসলেন। শিক্ষাগুরু শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজের কুটিরটি তিনি ভ্যাট না মানিয়ে জীর্ণ কুটিরকে পুনরুদ্ধার করলেন, পুনর্নির্মাণ করে সেখানে বাস করতে শুরু করলেন। স্বীয় শিক্ষাগুরুর নাম অনুসারে তিনি ব্রজানন্দ ঘেরাতেই শ্রীচৈতন্য শাস্ত্র মন্দির স্থাপন করলেন। ভজন তত্ত্ব বিষয়ে বহু চিত্র অঙ্কন করে বহু শাস্ত্র গ্রন্থ রচনা করলেন। যেমন উদাহরণস্বরূপ আমরা কয়েকটি গ্রন্থের নাম বলতে পারি। ভবকূপে জীবের গতি, ভক্তি কল্পলতা প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড, ভক্তি প্রসঙ্গ, মঞ্জুরি স্বরূপ নিরূপণ, মঞ্জুরি ভাব সাধন পদ্ধতি, রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের উৎপত্তি ও তাহার মহিমা, ভক্তি কল্পলতা ইত্যাদি ইত্যাদি গ্রন্থ রচনা করেছিলেন। তিনার স্বরচিত গ্রন্থগুলা তৎকালে খুব প্রচার প্রসার হয়েছিল। এমনকি উত্তরপ্রদেশের রাজ্যপাল গভর্নর শ্রীল বিশ্বনাথ দাস মহাশয় গ্রন্থগুলা পরে তিনাকে ধন্যবাদ জানালেন এবং ডক্টর শ্রীযুক্ত বিমান বিহারী মজুমদার MA PhD PRS ভাগবত রত্ন ও প্রসন্ন হইয়া ভক্তিরস গ্রন্থটিকে তিনার কলেজের পাঠ্যপুস্তক করে দিলেন। প্রফেসর MA পাঠ্য সেই MA ক্লাসের পাঠ্যরূপে নিরূপণ করলেন। তাছাড়াও ব্রজমণ্ডল, গৌরমণ্ডল এবং ক্ষেত্রমণ্ডলের বৈষ্ণব আচার্যগণ দাদু মহারাজের স্বরচিত গ্রন্থগুলা পরে খুব আনন্দ পেলেন, প্রসন্ন হলেন। এইভাবে দাদু মহারাজ কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ জির সময় অনেক প্রচার প্রসার হয়েছিল। সেই সময়ে শ্রীমৎ দীনশরণ দাস বাবাজি মহারাজ ছিলেন, শ্রীল নিতাই দাস বাবাজি মহারাজ ছিলেন, জয় নিতাই দাস বাবাজি মহারাজ ছিলেন, শ্রীল গোপাল দাস বাবাজি মহারাজ ছিলেন, শ্রীল ভগবত দাস বাবাজি মহারাজ ছিলেন। এদের সঙ্গে তিনি ইষ্টগোষ্ঠী করতেন। এই যে ভবকূপে জীবের গতি, এই গ্রন্থটি আমার শ্রী গুরুদেব তিনার স্বগ্রামে বসেই প্রাপ্ত হয়েছিলেন এবং এই গ্রন্থখানি পড়ার পরেই এই গ্রন্থর রচয়িতার সঙ্গে দেখা করার জন্য বাসনা হয়েছিল। দাদু মহারাজের লিখিত গ্রন্থটি শ্রীল কমলাকান্ত চক্রবর্তী মহাশয়ী আমার শ্রী গুরু মহারাজ অষ্টোত্তর শত শ্রী শ্রীল অনন্ত দাস বাবাজি মহারাজকে দান করেছিলেন এবং সেই গ্রন্থখানি পড়ার পরে বললেন যে ভবকূপে জীবের গতি যে গ্রন্থখানি রচনা করেছেন তিনি কোথায় থাকেন, আমি তিনার সঙ্গে দেখা করতে চাই। এবং সাক্ষাৎ করার জন্য তখন গুরু মহারাজ 1359 বঙ্গাব্দে কার্তিক মাসের নিয়ম সেবায় আসেন এবং দাদু মহারাজের সঙ্গে গুরু মহারাজের দেখা সাক্ষাৎ সেই সময়ে হয়। দাদু মহারাজের শ্রীমুখ হইতে হরিকথা শ্রবণ করে তিনি বড়ই ভাবাবিষ্ট হয়ে পড়েন। অর্থাৎ 1992 খ্রিস্টাব্দ অক্টোবর মাসে শ্রীল কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজকে গুরুরূপে বরণ করে আমার শ্রী গুরুদেব অনন্ত দাস বাবাজি মহারাজ দীক্ষা লাভ করেছিলেন। তারপরে কার্তিক ব্রত অন্তে গুরু মহারাজ দাদু মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে তিনি জারগু গ্রামে ফিরে চলে যান।
কিন্তু সেখানে যাওয়ার পরেও তিনার মন টিকছে না। মধ্যে মধ্যে দাদু মহারাজের কাছে চিঠি লিখতেন, আমি চলে আসব, আমি চলে আসব। দাদু মহারাজ বড় কৃপালু ছিলেন। তিনি গুরু মহারাজকে চিঠির উত্তর দিয়ে বলতেন, এখন নয়, তোমার মাতৃদেবী অপ্রকট হওয়ার পরে তুমি আসবে, ভজন করবে। আমার গুরু মহারাজের পূর্ব নাম ছিল অমূল্য রতন। পরবর্তী সময়ে তিনার ছিল অনন্তদাস বাবাজি মহারাজের নামে পরিবর্তন হয়েছিলেন। যাই হোক, এইভাবে কিছুদিন বাস করার পর যখন শ্রী গুরু মহারাজের মাতৃদেবী বিয়োগ হলেন, তখন গুরু মহারাজ সংসার ধর্ম ত্যাগ করে তিনি রাধাকুণ্ডের ব্রজানন্দ ঘেরায় আসেন এবং আমার দাদু মহারাজের চরণাশ্রয় করে অবস্থান করেন। 14ই আশ্বিন 1375 বঙ্গাব্দে আশ্বিন মাসের শুক্লপক্ষের শারদীয় দুর্গা নবমীতে সোমবারে দাদু মহারাজের নিকট হইতেই গুরু মহারাজ ভেষাশ্রয় হন। অর্থাৎ দীক্ষা গুরু বেশের গুরু একই। আমাদের গুরু পরম্পরাতে দেখবেন সেইভাবে আছে। এবং গুরু মহারাজ রাধাকুণ্ডে বাস করে দাদু মহারাজের সেবা করতে শুরু করলেন, রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্দির সেবা করতে শুরু করলেন, এইভাবে সেবা করতে শুরু করেছেন। গুরু মহারাজ দাদু মহারাজের নিকট থেকে অন্যান্য বৈষ্ণবদের নিকট হইতে ভক্তিশাস্ত্র আদি গ্রন্থ আস্বাদন করে তিনি নিজেও পাঠ করতে শুরু করলেন। দাদু মহারাজের আদেশে সর্বপ্রথম গুরু মহারাজ গোবিন্দ মন্দিরে পাঠ শুরু করেন। সেটা আনুমানিক 1972 বা 1973 খ্রিস্টাব্দে ছিল। সর্বপ্রথম পাঠ শুরু করেন। তারপরে ব্রজমণ্ডলের বহু স্থানে তিনি পাঠ করেছিলেন। দাদু মহারাজ অনেক স্থানে গুরু মহারাজকে পাঠাতেন, যাও সেখানে গিয়ে পাঠ করো, ওখানে গিয়ে পাঠ করো, এইভাবে। একবার দাদু মহারাজ 1975 সালে গুরু মহারাজকে আদেশ করতেছেন, হে অনন্ত দাস, শুধু ভাগবত ব্যাখ্যা করলেই হবে না, গোস্বামীগণের টিকা টিপ্পণী সহ সাম্প্রদায়িক গ্রন্থ কিছু প্রকাশ করতে হবে, তবেই তো পণ্ডিত। যাও, বৃন্দাবনে বাস করে কিছু ব্যাকরণ অধ্যয়ন করো, পাঠ করো আর গ্রন্থ লিখো। শ্রী দাদু মহারাজের আদেশে গুরু মহারাজ বৃন্দাবনে যান এবং জয়সিং ঘেরাতে অবস্থান করেন। রাধারমন মন্দিরে অবস্থান করে শ্রাবণী শুক্লা তৃতীয়া থেকে পূর্ণিমা পর্যন্ত 13 দিন ব্যাপী তিনি হরিকথা পরিবেশন করেছিলেন। ইত্যবসরে আমার গুরু মহারাজ, আমাদের পরম গুরুদেব শ্রী শ্রী কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থতার সংবাদ শুনতে পেলেন গুরু মহারাজ বৃন্দাবনে বসে। তাই অত্যন্ত বিচলিত হয়ে বৃন্দাবন থেকে রাধাকুণ্ডে চলে আসলেন। আসার পরে দেখেন যে দাদু মহারাজ কুণ্ড পরিক্রমা করতেছেন। গুরু মহারাজকে দেখা মাত্রই দাদু মহারাজ জিজ্ঞাসা করলেন, কি হে, তুমি এখানে কেন? গুরু মহারাজ বলছেন, আজ্ঞে, আপনার অসুস্থতার সংবাদ পেয়ে আর থাকতে পারলাম না, তাই আপনাকে দেখার জন্য এসেছি। দাদু মহারাজ তখন একটু রেগে গিয়ে বলতেছেন, আমাকে দেখতে এসেছ? তুমি কি ডাক্তার? তোমাকে যে সেবার ভার দিয়েছি তুমি সেই সেবা করো। তোমাকে ভাগবত পরিবেশন কথা বলেছি, তুমি বৃন্দাবনে থাকো, ভাগবত পরিবেশন করো, যেন নিয়মের কোনো পরিবর্তন না হয়। গুরু মহারাজ তখন কি করবেন? দাদু মহারাজকে প্রণাম করে পুনরায় আবার বৃন্দাবনে চলে যান। কিছুদিন সেখানে থাকেন। এইভাবে দেখতে দেখতে 1975
ছিয়াত্তর খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর, 1383 বঙ্গাব্দ 15 অগ্রহায়ণ শুক্লপক্ষ বুধবার মুক্ষদা একাদশী দিবসে বৃন্দাবনে গুরু মহারাজের কাছে সংবাদ গিয়ে পৌঁছিল, হে অনন্ত দাস, তোমার গুরু মহারাজ খুবই অসুস্থ, তিনি মনে হয় আর বেশি দিন বাঁচবে না, তুমি তাড়াতাড়ি এসো। এই সংবাদ পেয়ে গুরু মহারাজ বৃন্দাবন থেকে জয়সিংহারা হইতে অতি দ্রুত টাঙ্গা গাড়িতে চড়ে রাধাকুণ্ডে এসে প্রবেশ করলেন। রাধাকুণ্ডে ঢোকার রাস্তায় তো কুণ্ডেশ্বর মহাদেবের মন্দির। এই কুণ্ডেশ্বর মহাদেবের মন্দিরের সামনে এসে পৌঁছিবা মাত্রই শুনতে পেলেন যে দুপুর 2:40 শ্রী শিল কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ নিত্যলীলায় প্রবেশ করেছেন। আজ হলো ওনার সেই তিথি। এই সংবাদ পাওয়া মাত্রই আমার শ্রী গুরু মহারাজ অনন্ত দাস বাবাজি মহারাজ সেই ঘোড়ার গাড়ি হইতে ভূমিতে মূর্ছিত হয়ে পড়ে যান। পরবর্তীকালে স্থানীয় বৈষ্ণবগণ অনেক কষ্ট করে তিনাকে সুস্থ করেন এবং মর্যাদার সহিত তিনি সেই বিরহ উৎসব অনুষ্ঠান করেছেন। আমরা নিজেও সচক্ষে দেখেছি, যতদিন গুরু মহারাজ প্রকট ছিলেন ততদিন তিনি দাদু মহারাজের উৎসব সহস্তেই সমস্ত ব্যয়ভার গ্রহণ করে করতেন। 84 কোষ ব্রজমণ্ডলের বৈষ্ণবগণ আসতেন। এইভাবে আজকের এই দিবসে শ্রী দাদু মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তাই তিনার জীবনাবলী সংক্ষেপে আলোচনা করলাম। অতঃপর গুরু মহারাজ শ্রী শ্রী রাধাকুণ্ডের মহন্ত পরম্পরা অনুসারে রঘুনাথ দাস গোস্বামীর গদ্দিতে এসে তিনি বসেন এবং 35তম মহান্ত রূপে তিনি নির্ধারিত হন। ছিল গুরু মহারাজ রাধাকুণ্ডের মহন্ত পরম্পরা অনুসারে তিনি 35তম মহান্ত ছিলেন। 1994 সাল হইতে 2018 পর্যন্ত সুদীর্ঘ 25টি বৎসর তিনি রঘুনাথ দাস গোস্বামী গদ্দিতে মহান গুরুত্বপূর্ণ আসনে অলঙ্কৃত করে বসেছিলেন, কিন্তু শেষে তেনাকেও হারালাম। তো যাই হোক, আজ গুরু মহারাজের কৃপাতে আমরা দাদু মহারাজের জীবন চরিত্রাবলী জানতে পেরেছিলাম। তাই আজকের এই মোক্ষদা একাদশীতে দাদু মহারাজের জীবনাবলী আলোচনা করলাম। আজকের মতন ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চয়দ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। দাদু মহারাজের জীবনী বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার গুরুবর্গ, গুরু ভাই যারা আছেন তারা নিজ গুণে ক্ষমা করবেন, বা যদি এর থেকে বেশি কিছু আপনারা জেনে থাকেন আমাকে জানাবেন। আমার জানার আগ্রহ, শিকার আগ্রহ। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী দাদু মহারাজ কি জয়।